বামেদের কাছে ঐতিহাসিক ভুল ও তার ব্যাখ্যা রয়েছে। এবার পশ্চিমবঙ্গেও আরও এক ঐতিহাসিক রাজনৈতিক ভুলের উল্লেখ হলো। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের জন্য আজও কংগ্রেস প্রায়শ্চিত্ত করছে বলে মনে করেন প্রদীপ ভট্টাচার্য, তাও আবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের দিনে। আমরা এক হয়ে লড়াই করব, আমরা মানুষকে ভালোবাসবো। বন্দে মাতরম। প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। 1997 সালের ডিসেম্বর, 26 বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার, হাইকমান্ডের সেই সিদ্ধান্তের জেরে রাজ্যে তৃণমূলের যাত্রা শুরু। তারপর শুধুই উত্থানের কাহিনী। প্রধান বিরোধী দল থেকে 3 দফায় রাজ্যের ক্ষমতায়, আর বিধানসভায় কংগ্রেস শূন্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য হল। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। সালটা 1992। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী। সে বছরই প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি সোমেন মিত্রর মুখোমুখি। 27 ভোটে হেরে যান মমতা। সভাপতি নির্বাচনে হারলেও কংগ্রেসের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। কর্মীদের বড় অংশ তখন মমতার সঙ্গে। সিপিআইএম এর বিরুদ্ধে চলছে আন্দোলন। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা চড়ছে। কংগ্রেস নেতাদের একাংশের সঙ্গে দূরত্বও তখন বাড়ছে। এরই মাঝে 1997 সালের অগাস্টে কংগ্রেসের প্লেনারি হয় কলকাতায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে হাজির সোনিয়া গান্ধী। আর একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে আলাদা সভা মমতার। অনেকেই বলেন তখনই তৃণমূলের বীজ রোপণ হয়ে যায়। অগাস্টের পর ডিসেম্বরেও একই ঘটনা। 1997 সালের 9 ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়। নেতাজি ইন্ডোরে সেদিন ছিলেন সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সীতারাম কেশরীর মতো নেতারা। সেদিনও অধিবেশনে অনুপস্থিত মমতা। স্টেডিয়ামের বাইরে মমতার আলাদা কর্মী সভা। সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল যে সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলতে পারবেন না। সোমেন মিত্রকে বেছে নেয় কংগ্রেস হাইকমান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। 1997 সালের 22শে ডিসেম্বর নতুন দল তৈরির কথা ঘোষণা করেন মমতা। 1998 সালের 1 জানুয়ারি জন্ম নেয় তৃণমূল। পরের বছর কেন্দ্রে বিজেপির এনডিএ জোটের শরিক, রেলমন্ত্রীও হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট। 2011 সালের বিধানসভা ভোটেও কংগ্রেস তৃণমূল জোটের সাফল্য। তবে 1 বছরের মধ্যেই সেই জোট ভেঙে যায়। তারপর থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু। বিধানসভায় কোনো সদস্য নেই, লোকসভায় সদস্য সংখ্যা মাত্র 1। এসবই কি 26 বছর আগের ভুল সিদ্ধান্তের খেসারত? তেমনই দাবি প্রবীণ নেতা প্রদীপের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য হল। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। নিউজ 18 বাংলা। মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কাছের লোক নয়, গুরুত্বপূর্ণ কর্মীদের ওপর বিজেপির বৈঠকে নির্দেশ সুনীল বনসালের। তাহলে কি সেই স্বজন পোষণ ও আদি নব্য দ্বন্দ্বই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পদ্মের পথে? উঠছে প্রশ্ন। বিজেপিতে বিবাদ যেন মিটছে না। কখনো স্বজন পোষণের অভিযোগ, কখনো আদি নব্য দ্বন্দ্ব। এ নিয়ে মুখে কেউই কিছু বলছেন না, কিন্তু কাজকর্মে সেটাই যেন স্পষ্ট। মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের নির্দেশনামা দেখে তেমনটাই মত
অনেকের। শনিবার সাংগঠনিক বৈঠক করেন সুনীল বানসাল। সেখানে বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশ্যে তার নির্দেশ, বুথে কিংবা মণ্ডলে কাছের লোককে সভাপতি করা যাবে না, পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে, বসে যাওয়া কর্মীদের মণ্ডল এবং জেলা স্তরে ফিরিয়ে আনতে হবে। কাজের হিসেবে পদ না পাওয়ার অভিযোগে জেলা স্তরে অতীতে অনেকবার বিক্ষোভও দেখা গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি স্বজন পোষণ ও আদি নব্য দ্বন্দ্বের জেরেই দিনে দিনে বিজেপির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে? বিজেপিতে পুরনো নতুন বলে কিছু নেই, নতুন মানুষ তো আসবেই। তাদের বুঝতে হবে পুরনো মানুষরা যারা এতদিন প্রদীপটা জ্বালিয়ে বসেছিলেন বলেই আজকে দলে অবস্থায় পৌঁছেছে, আর পুরনোদেরও বুঝতে হবে নতুন লোক না হলে দল বাড়বে না। পার্টির পারফরমেন্সের কারণে মনে হচ্ছে যে যারা পার্টিকে দাঁড় করিয়েছিল তারা অনেকে কাজের মধ্যে নাই, সেজন্য তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, ফিরিয়ে আনতে হবে। সবসময় পুরনোদের নিয়ে চলা উচিত, আর এটা সব পার্টির ক্ষেত্রেই আসে। কারো না কারো প্রতি দুর্বলতা থাকে, তাকে আনার চেষ্টা হয়, কিন্তু তাতে পার্টির স্বাস্থ্য ভালো হয় না। অমিত শাহ কিংবা জেপি নাড্ডা বাংলায় এসে বারবার একাধিক বৈঠকে পুরনোদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারপরেও সেই অর্থে বিজেপির আদি নেতাদের ময়দানে ফিরতে সেভাবে দেখা যায়নি। তাহলে বারবার নির্দেশেও কি কাজ হচ্ছে না? বিজেপির সাংগঠনিক বৈঠকে সুনীল বানসালের পুরনোদের গুরুত্ব দেওয়ার নির্দেশে এই প্রশ্ন জোরালো হচ্ছে। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর সেই বার্তাই বারংবার মনে করিয়ে দিতে চাইছে রাজ্য বিজেপি কর্মী সমর্থক কিংবা নেতৃত্বকে অমিত শাহ, জেপি নাড্ডার মতো কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা সুনীল বানসালের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রত্যেকেই। সেই বার্তার উপরে ভর করেই বিজেপি সদস্য সংগ্রহ অভিযান কিংবা আগামী দিনে ভোট বৈতরণী পারে কতখানি সফল হয়, সেই প্রশ্ন এই মুহূর্তে থাকছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মালদায় নেতার খুনি ধরতে পুরস্কার ঘোষণা। বেপাত্তা কৃষ্ণরাজ ওরফে রোহন এবং বাবলু যাদব, খোঁজ পেতে দুজনেরই ছবি প্রকাশ। 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। বৃহস্পতিবার ইংরেজ বাজারে খুন হন মালদার হেভিওয়েট তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার দুষ্কৃতীদের ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের। আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে। দুজনের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। খোঁজ দিলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যে দুজনের ছবি দেওয়া হয়েছে দুজনেই ইংরেজ বাজারের বাসিন্দা। এদের মধ্যে একজন কৃষ্ণ রজক ওরফে রোহন, বাড়ি রেলওয়ে বারাক কলোনি। পুলিশের দাবি সিসি ক্যামেরায় রোহনকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। অন্যদিকে বাবলু যাদব নামে আরেকজনের ছবিও প্রকাশ করেছে পুলিশ। বাবলুর আদি বাড়ি বিহারে, ইংরেজ বাজারে থাকতেন মহানন্দ কলোনির বাড়িতে। আমি এই মুহূর্তে মহানন্দা পল্লীতে, এটাই বাবলু যাদবের বাড়ি। কাউন্সিলর অফিস দুলাল সরকারের, সেই কাউন্সিলর অফিস বা বাড়ি থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে এই বাবলু যাদব স্ত্রী এবং মেয়ে এই বাড়িতে থাকতেন। প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। উনার আসল বাড়ি কোথায়? বিহার। বিহারে কোথায় সেটা তো আমি বলতে পারবো না। এই খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে কি চান শাস্তি? একদম আমি নিজে ধরিয়ে দেবো। আমরা চিনি, এমনি মুখ চিনি, কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। কি করে তবু বলতে পারবো না স্যার। আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা,
কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলো বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। দেখুন 22 নম্বর ওয়ার্ডের হতে পারে, অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।